সামনের সপ্তাহে 21শে জুলাই আর 21শে জুলাই নিয়ে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে টানাপোড়েন একেবারে তুঙ্গে উঠেছে। গতকালই মেয়ো রোডে পরিদর্শন করতে গিয়েছিলেন ঋতব্রত তৃণমূলের ফিরহাদ হাকিম, জাভেদ খানরা। নাচ গান হবে না, একেবারে শহীদ তর্পণ করা হবে ফিরহাদ হাকিম, এমনটাই জানিয়েছেন। অন্যদিকে ভিক্টোরিয়া হাউসের সামনে অনুমতি কিন্তু এখনো পায়নি কালীঘাট তৃণমূল, আর তাই নিয়ে ইতিমধ্যেই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয়ে পেয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে জায়গা দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ করেছেন কুণাল ঘোষ। আগামী সপ্তাহেই 21শে জুলাইয়ে একটা তৃণমূলের একটা বার্ষিক শহীদ তর্পণ। এবারে তৃণমূল কংগ্রেসের দুটো 21শে জুলাই এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস তার 21শে জুলাইয়ের প্রস্তাবিত যে জায়গা সেটা হচ্ছে মেয়ো রোড। এবং অরূপ রায় এখানে আছেন। অরূপদা, 21শে জুলাই আপনারা এখানে পুলিশের অনুমতি পেয়েছেন বা কিভাবে করবেন? আমরা পুলিশের অনুমতি পেয়েছি। পুলিশ আমাদেরকে বলেছে যে মানুষের অসুবিধে না করে, রাস্তা বন্ধ না করে প্রোগ্রাম করার জন্য। সেই কারণে আমরা এই জায়গাটা বেছে নিয়েছি। এবারে তো কার্যত 21শে জুলাই তৃণমূলের তরফে দুটো হবে, মানে কালীঘাট তৃণমূল এবং আপনাদের তৃণমূল। সেটা আমরা জানি না। আমরা 21শে জুলাই আমরা বরাবর করে এসেছি, মানে প্রথম দিন থেকে 1993 সাল থেকে করে আসছি। তা সুতরাং আমরা আগামী দিনেও করব, আগামী 21শে জুলাইও করবো একইভাবে। সুতরাং এই বিষয়ে কোনো কে আর কে কী করলো না করলো আমরা এটা নিয়ে ভাবছি। আমরা যেভাবে এর আগেও হতো আমরা একই রকমভাবেই করব। আমাদের কেবলমাত্র কিছু সরকারের কিছু নিষেধাজ্ঞা আছে, যে জনসাধারণের রাস্তা টাস্তা আটকে করা যাবে না। আবার হাইকোর্টও বিভিন্ন সময় বারবার বলছে যে মানুষের চলাফেরার অসুবিধা করে কোনো জায়গাতে মিটিং করা যাবে না। আমরা এই কথাগুলো মাথায় রেখে জায়গাটা সিলেক্ট করেছি এখানটায়, এবং আমরা এই জায়গাতেই ডায়াস করে এখানটায় মিটিংয়ের যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটা আমরা করে দিচ্ছি। অনুমতি পেয়েছেন? আমরা এখানটা অলরেডি অনুমতি পেয়ে গেছি। আমরা আশা করি যে 21শে জুলাই যেভাবে প্রতি বছর দক্ষিণ কলকাতা থেকে মানুষ আসেন, এবারও তারা আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে 21শে জুলাই পালন করবে সেখানে যাবেন না? দেখুন, ইনাম তো বলা যায় না যাবে না, এ বলার হিম্মত আমার নেই। তবে এটা বলতে পারি সংখ্যাটা আমাদের দিকে বেশি হবে। গান্ধী মূর্তির পাদদেশে করা তো অ্যাপ্রোপ্রিয়েট জায়গায়। তিনি তো সব আন্দোলন, হয়তো শহীদ স্মৃতি তর্পণ বিভিন্ন জেলা থেকে আসবে, শহীদরা আসবেন, সঠিকভাবে তর্পণ করা হবে এটা বলতে পারি। এবারে শহীদ পরিবারের লোকরা আসবে, তাদেরকে তার তর্পণটা ঠিক হবে। 21শে জুলাই মাঝে যেই কারণে 21শে জুলাই সেইভাবে করে 21শে জুলাই হতো না, তার থেকে বিচ্যুতি ঘটে গেছিল। শহীদ পরিবারদেরকে দেখা যেত না, দেখা যেত সেলিব্রিটিদের। কিন্তু আমরা 21শে জুলাইটা শহীদ তর্পণেই করব। চন্দ্রিমা ভট্টাচার্য আপনাকে দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গে চন্দ্রিমাদি। একটা সময় দেখা যেত 21শে জুলাই এর আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন ওখানে নির্দিষ্ট জায়গায় এবং আপনারাও সঙ্গে থাকতেন। আজকে প্রেক্ষাপট বদলে গেছে, দুটো তৃণমূলের 21শে জুলাই, আপনি মেয়র রোডের 21শে জুলাইয়ে থাকছেন। দিন পাল্টেছে, দিন পাল্টায়, সময়ও পাল্টায়। আমি তো অনেকবার আগেও বলেছি, সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরও পাল্টাতে হয়। আপনাদের এই প্রথম 21শে জুলাই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকা না থাকার ব্যাপার নয়, এটা হচ্ছে শহীদ তর্পণ, শহীদদের তর্পণের দিবস। সেটা 21শে জুলাই 13 জন শহীদ প্রাণ দিয়েছিলেন। তারা কংগ্রেস করতেন তখন তারা প্রাণ দিয়েছিলেন। আমরা সেই শহীদদের স্মরণ করছি। এটা কে থাকলো না বড় কথা না। অর্থাৎ 21শে জুলাই নিয়ে টানাপোড়েন একেবারে চরমে। একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত তৃণমূলের সদস্যরা গতকালই সভাস্থল পরিদর্শনে যান। ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খানদের ছবি আপনারা দেখলেন। সবাই মিলে তারা সভাস্থলে গিয়ে কিভাবে হবে পরিকল্পনা, প্রস্তুতি একেবারে খুঁটিনাটি খতিয়ে দেখেন। আর অন্যদিকে ভিক্টোরিয়া হাউসের সামনে অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে বিজেপি, আর সেজন্যই ভিক্টোরিয়া হাউসের সামনে সভায় না আক্রমণ করেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। ফিতে নিয়ে মাপার যোগ্যতা নেই। প্রত্যেক মানুষ যে কাজটা করেন তার একটা
এক্সপার্টাইজ লাগে। আমি এখন একটা ফিতে নিয়ে আসতে পারতাম, সারাদিন ধরে আপনারা টিভিতে দেখাতে পারতেন, এগুলোকে প্লেয়িং টু দ্য গ্যালারি বলে। তো আমি এখানে ফিতে নিয়ে কিছু করতে পারবো না। আমরা সবাই এসে গেছি এখানে, একটা টিম, আমি বলেছি না আপনাকে যে আমরা একটা টিম, মানে আমরা একটা কালেকটিভ। তো আমরা এই জায়গাটা আজকে দেখতে এসেছি এবং ডেকোরেটরের যারা ডেকোরেটর তাদের প্রতিনিধির জন্য আমরা ওয়েট করছিলাম, আমরা আগে এসে গেছিলাম। কারণ ফিতে নিয়ে যদি মাপতে হয় তাকে ওনাকে মাপতে হবে, একটা ডায়াগ্রাম বানাতে হবে। প্লেয়িং টু দ্য গ্যালারি তো হতে পারে, প্লেয়িং টু দ্য গ্যালারি করলে তো কাজ হয় না। প্লেয়িং টু দ্য গ্যালারি হ্যাজ এ ডিফারেন্ট মিনিং। আমরা জায়গাটা সবাই দেখেছি, আমরা ঐক্যবদ্ধভাবে ঠিক করেছি এখানে হবে। এবার বর্ষার সময় সেখানে শিউলি সাহা দেখছি আমি, আমরা সবাই, তো আমরা এখানে এই আলোচনাটা আজকে এবার ওরা জায়গাটা দেখবেন এবং ওনারাই হয়তো মাপবেন, মানে অবভিয়াসলি সেটা আজকে মাপতে পারেন, কালকে মাপতে পারেন, ওনারা ডায়াগ্রাম দেবেন যেভাবে হয়। বিজেপি ভয়টা তো পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই, তো সেই কারণে ভিক্টোরিয়ার সামনেটা আমাদের দিতে তারা চাইছেন না। যদি কাউকে মেয়র রোড দেওয়া যায় তো তাহলে কাউকে ভিক্টোরিয়ার সামনেটা দেওয়া যায় না। আধ বেলার জন্য একটা রাস্তার অর্ধেক আমরা যদি নিই তাতে কার কি সমস্যা আছে? ওই জায়গায় গণহত্যা হয়েছে, তো এখন ওনারা তো ঠিক করছেন যে ওদের বি টিমকে ওনারা প্রমোট করবেন। তো বি টিমকে প্রমোট করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করা হচ্ছে। এই প্রথম 21শে জুলাই আপনারা পালন করছেন, যেখানে অ্যাবসেন্ট থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কি আহ্বান জানাবেন? অনেক আমাকে কেউ কোনোদিন নেমন্তন্ন করেনি। আমরা শহীদ দিবস পালন করব, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়। এই তো বোধ ছিল না যখন 21শে জুলাই হয়েছিল, উনি যেই পার্টিতে বিলং করতেন সেই পার্টি তো ওয়াজ দ্য পার্টি উইচ যা যে গুলি চালিয়েছিল। তা এখানে দাঁড়িয়ে তা আমরা তো, আপনারা তো জানেন, আমরা তো উই আর ওয়েটিং ফর দ্য পারমিশন অ্যান্ড ইফ নট উই আর মুভিং দ্য কোর্ট, লেটস সি হোয়াট উইল বি ডিসাইড। আমাদের পুলিশ আমাদের কনসেন্ট দিয়েছেন, আমরা সেই মতো গান্ধীমতির পাদদেশে আমরা 21শে জুলাই করব। এত বড় প্রোগ্রাম সফল করা যাবে না, তাই আজকে থেকেই আমরা মঞ্চ শুরুর কাজ শুরু করব। দেখুন 21শে জুলাই এমনিই ফ্লপ হবে, লড়াই দেখুন, মজা নিন, লোক তো আসবে না, অতএব 21শে জুলাই দেখতে পাবেন না আপনারা কিছু। আপাতত যে লড়াইটা হচ্ছে ওটাই দেখুন, ওটারই মজা নিন। তৃণমূল কংগ্রেসের দুটো শিবির, যার মধ্যে নাম নিয়ে লড়াই, প্রতীক নিয়ে লড়াই, তহবিলের দখল কার হাতে থাকবে তা নিয়ে লড়াই, আর 21শে জুলাই নিয়ে চলছে দড়ি টানাটানি। আর তারই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা সতীর্থরা একে একে তার হাত ছাড়ছে। মমতা ব্যানার্জি ভুলের জন্য হলো, আইপিএফ হয়ে গেছে ফেক পেক, ওই তো শেষ করলো। পঞ্চায়েতে টাকা খেলো, মিউনিসিপ্যালিটিতে টাকা খেলো, বিধানসভায় টাকা খেলো, ওই তো শেষ করলো দলটাকে। একটা ইউপির ছেলে, সে কী জানবে মোরারই সম্বন্ধে? একটা রাজস্থানের ছেলে কী জানবে নানুল্লাহপুরের ব্যাপারে? দিদি হাতে থাকলে দলটা যেতই না, কারণ নাম করতে রাজি নেই। তুমি ছোটো থেকে তো রাজনীতি করে নাই, দিয়ালও লেখে নাই, মিছিলও করে নাই, সেটা আমরা করেছি, সেইভাবে তো আর ওনাকে করতে হয় নাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক খুব ভালো ছিল, সেই জায়গায় এই রকম ভাবে বীরভূমটা গোটাটা এই অবস্থা হলো কেন? সেটা তো আমার মনে হয় ওনার প্রতি তো অনেকের শ্রদ্ধা ভালোবাসা সবই আছে, কিন্তু সেনাপতি তার প্রতি আমাদের ভরসা নেই। অভিষেককে কিছুদিনের জন্য তাকে আলাদা করে দেওয়া উচিত, সাইড করে দেওয়া উচিত, রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে রাখা উচিত। দিদি যদি সংশোধন করে, মানুষের দাবি প্রতি যদি দিদি আস্থা দেখায়, অর্থাৎ অভিষেককে যদি সাইড করে দেয় দল থেকে, তাহলে হয়তো আবারও সমস্ত নেতা নেত্রী, এমএলএ এমপি আবার ফিরতে পারে দিদির পাশে। আমাদের পরিষ্কার কথা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কর্পোরেট তৃণমূলের নাম করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানেন 80টার উপরে এমএলএ কেটেছিল। যদি 200 সিটও তৃণমূল এবারে পেত, 80 থেকে 90 জন এমএলএ প্রথম মিটিংয়েই যেত না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সরে যাবে দেখবেন, সেদিনটা রেজাল্ট কি হয় দেখে নেবে। সরকারটাকেই পুরো কবজায় করে নিয়েছিল। আর এই সংঘাতের পরিস্থিতির মধ্যেই গতকাল 3 জন তৃণমূল ত্যাগী, যারা আগেই বিজেপিতে যোগদান করেছিলেন, তারা রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক। মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তাৎপর্যপূর্ণভাবে মনোনয়ন পেশে উপস্থিত মুখ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভা
মনোনয়ন পেশের আগেই হাজির বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সবাইকে নিয়ে এই বৈঠক করায় মনে হয়েছে পরিবারের মধ্যেই আছে। প্রতিক্রিয়া সুস্মিতা দেবের। বর্তমান সমীকরণে সুখেন্দু শেখরদের ফের রাজ্যসভার সাংসদ হওয়া শুধুই সময়ের অপেক্ষা। 8 তারিখে এই দল যদি আবার ক্ষমতায় আসতো তাহলে আপনারা তো জানতে পারতেন না এই ধরনের করাপশন আছে, ফলে আপনারাও তো থেকেই যেতেনই, মানে যেহেতু জানতে পারছেন না। সি বাট অবভিয়াস, আমি নিজেকে বুঝাতে পারছি না যে একজন ভয়েস রেকর্ডিং দিবে না কেন, সুমিত রায়কে পাওয়া যাচ্ছে না কেন, এগুলো তো সব 4 তারিখের পরের ইনসিডেন্ট বলছি তো। সো আমারও তো একটা বিবেক আছে। আসামের রাজনীতি এখনো আপনার বাবার নামে অনেকটা হয়, তারপরে আপনি তৃণমূল করেছেন, এখন বিজেপি, এই 3টে দলের মধ্যে আপনার সবচাইতে কাকে ভাল লাগে? সি ইট ইজ ভেরি সিম্পল, যে কংগ্রেস দলটা আমি করেছি এবং সন্তোষ মোহনদেব প্রয়াত নেতা করেছেন, সেই কংগ্রেস দল আর নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলে এসেছি। আই এম অন রেকর্ড সেইং দ্যাট। হাওয়াই চটি, সুতির শাড়ি, কালীঘাটের একটা রুম। 4 তারিখের পরে হেলিকপ্টার থেকে প্লেন থেকে কি সো দ্য কোয়েশ্চেন ইজ কাকে আমি পছন্দ করি, এই প্রশ্নটা এখন প্রাসঙ্গিক নয়। এখন প্রশ্নটা হলো দ্যাট প্রাইম মিনিস্টার ইজ নরেন্দ্র মোদি। কিছু খুব ভালো হয়েছে। এখন আমি খালি একটাই প্লিজ উপদেশ দেব যে এত তাড়াতাড়ি বোধোদয় যখন হলো রেজাল্টের পরে, তখন আপনি বিজেপিতে থেকে আসুন, আপনারও আসামে, আপনি তো আসামে থাকছেন, আসামেও তত তাড়াতাড়ি আপনার বোধোদয় হবে আশা করি। একটা দল হচ্ছে সমষ্টি, বিভিন্ন মানুষের সমষ্টি, এবং সেখানে যার অভিমত ব্যক্ত করার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। বিজেপি দল কি করবে, কাকে নেবে কি নেবে না, কি করবে, এটা সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে আমরা যারা তৃণমূল কংগ্রেস, এই বিষয়ে আমরা তো কোনো মন্তব্য বা টিপ্পণী দিতে পারি না। যেই 3 জন রাজ্যসভার সংসদ ছিলেন তারা কেন ছেড়েছেন, তাদেরকে বিজেপি কেন নিয়েছে এবং পরবর্তীকালে তারা কেন নমিনেশন পেয়েছেন, এই ব্যাপার থেকে আমরা সম্পূর্ণ আলাদা। এই যে কিছু সাংসদরা এনসিপিআইতে চলে গেলেন, সেটা কেন গেলেন ওরা বলতে পারবেন, কিন্তু আমরা একবার নয় বারবার বলছি আমরা তৃণমূল কংগ্রেস এবং আমরাই তৃণমূল কংগ্রেস থাকব। তৃণমূল কংগ্রেস হয়ে মানুষের স্বার্থকে সামনে রেখে আমরা লড়াই যেটা করার সেটা প্রকৃত অর্থে আমরা লড়াই করে যাব। এদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু একেবারে শুরুতেই জানিয়ে দিয়েছেন যে এই 3 জন তারা কিন্তু গুণীজন, তাদের নামের আগে যেন প্রাক্তন তৃণমূল ত্যাগী এই সমস্ত বিশেষণ ব্যবহার না করা হয়। নেতার থেকে দল বড় আর দলের থেকেও দেশ বড়। ঠিক কি বলেছেন দেখুন। বিজেপি তৃণমূলীকরণ হবে না। নির্বাচনের আগে আমি যেমন বামেদের কাছে ভোট চেয়েছিলাম যে এই অচল অবস্থার অবসান করুন, তৃণমূল নামক এই হিংস্র জনগোষ্ঠীটাকে ক্ষমতা থেকে সরিয়ে দিন, তারপরে যে যার পতাকা তুলে নেবেন হাতে। তেমন তৃণমূলের উদ্দেশ্যেও বলেছিলাম যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, নিরাপরাধ মানুষকে রক্তাক্ত করে দেননি, যারা গণতান্ত্রিক ব্যবস্থাকে লুঠে বা মানুষের অধিকারগুলোকে বাজেয়াপ্ত করাতে অংশগ্রহণ করেননি, যারা বিপরীত পরিস্থিতিতে থেকে নিজেদের ঘাম রক্ত দিয়ে অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়ালে লিখে থেকে প্রাসঙ্গিক রেখেছিলেন, তারা নিশ্চয়ই এই তৃণমূলের জন্য লড়াই করেননি। তৃণমূল হচ্ছে কুচকুচে সাদা আর ধবধবে কালো। তৃণমূল সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। তৃণমূল এখন নির্মূল, মানুষ তৃণমূলের কোনো আলোচনা শুনতে চাইছে না। বিজেপির জন্য তৃণমূলের দরজা বন্ধ, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে নেতার থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ্যিক বড়াইকদের বিজেপিতে যোগদান নিয়ে তরজা অব্যাহত। আর এরই মধ্যে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন তৃণমূলের প্রাক্তনই তো আমাদের এখনকার মুখ্যমন্ত্রী, আমাদের পার্টির বিধানসভার নেতা বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী। যোগ্যতা স্বচ্ছতা দেখে পার্টি সিদ্ধান্ত নেবে। আপনার পার্টি থেকে বারবার বলা হচ্ছে যে তৃণমূলকে নেব না, এক্ষেত্রে কি বলবেন? তৃণমূলের প্রাক্তনই আমাদের মুখ্যমন্ত্রী, আজকে আমাদের পার্টির বিধানসভার নেতা, বাংলার মুখ্যমন্ত্রী।
যোগ্যতা স্বচ্ছতা পার্টি নেবে, এটা কোনো পার্টির সংবিধানে লেখা নেই কাউকে নেব কি নেব না। ভারতবর্ষে বিজেপি আজ বেড়েছে, বিভিন্ন দলের যোগ্য লোকেদের নিয়েছে, তারা স্বেচ্ছায় আজকে বিজেপিতে এসেছেন। আমাদেরও রাজ্যসভাতে মেজরিটির দরকার আছে যাতে মাননীয় প্রধানমন্ত্রী হাত খুলে কাজ করতে পারেন, আর পার্টি তাকে স্বীকৃতি দিয়েছে, তারা নিজের পদেই যাবেন, খালি আমাদের আসনে বসবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।